নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমরা কগঠিত প্রবাদ প্রবচনের উপর ক্লাস করব। জানো, কগঠিত প্রবাদ প্রবচনের উপর এটা আমার 4 নম্বর ক্লাস, আর টোটাল প্রবাদ প্রবচনের উপর 16 নম্বর ক্লাস। আমি বলবো বন্ধু, অবশ্যই তোমরা প্রথম ক্লাসটা দেখে এসো, কারণ প্রথম ক্লাসে টোটাল প্রবাদ কী, প্রবাদের বৈশিষ্ট্য কী, আমরা কাকে প্রবাদ বলবো, কাকে বাগধারা বলবো, কাকে প্রবচন বলবো, কাকে বলবো না, এর গুরুত্বটা কী, সৃষ্টি কীভাবে হলো, এই টোটাল সেখানে আলোচনা করা আছে। ফলে সেটা দেখে আসলে তোমাদের পক্ষে বিষয়টা যখন তুমি বুঝে যাবে, তাহলে পরবর্তী ক্লাসের সঙ্গে তোমাদের অ্যাডজাস্ট করা কিন্তু সুবিধা হবে। কারণ তুমি যদি ব্যাপারটাই না বোঝো, ফলে মাঝখান থেকে করলে একটু অসুবিধা। ফলে প্রথম ক্লাসটা একটু দেখে নেবে, তারপর পরপর করবে, তোমাদের কিন্তু সেটা সুবিধা কিন্তু হবে। এবং প্রবাদ পড়াতে গিয়ে আমি যে চেষ্টাটা বা ট্র্যাডিশনটাকে আমি ধরে রেখেছি, সেটা হচ্ছে ক্যামেরায় সরাসরি না থেকে ক্যামেরার নেপথ্যে থাকা। কারণ হচ্ছে প্রবাদে দেখবে বোর্ড ওয়ার্ক দরকার পড়ে। আমি বোর্ডে কী লিখে কী বোঝাবো প্রবাদে, আসলে প্রবাদটা কী, এর মিনিংটা কী, আমরা বাস্তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা ব্যবহার করব, বা প্রবাদটার উৎপত্তি কীভাবে হয়েছে। আমরা সাধারণত অনেকে প্রবাদ জানি, প্রবাদের মানেটাও জানি, কিন্তু উৎপত্তি কীভাবে হলো এটা সাধারণত জানি না। এখানে কিন্তু আমার বিশেষত্ব দেখবে, প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কীভাবে হলো, কেন আমরা এটা বাস্তবে ব্যবহার করি, সেটা কিন্তু আমি প্রত্যেকটা প্রবাদ ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। এবং দেখবে আমি আমার জ্ঞান মতে, আমি যদি বাংলার সঙ্গে ইংরেজি বা সংস্কৃত প্রবাদটা যদি আমি জানি, এবং তিনটে কিন্তু শেয়ার করে দিই, যে এটা বাংলা এটা বলে, সংস্কৃততে এটা বলে, ইংরেজিতে কিন্তু এইভাবে এটা ব্যবহার করা হয়। ফলে তোমাদের একসঙ্গে তিনটে জিনিস কিন্তু জানা হয়ে যাচ্ছে। এটা তোমাদের পক্ষে অবশ্যই কিন্তু একটা বড় পাওনা। যাই হোক বন্ধু, আজ কনির্মিত বা গঠিত প্রবাদের প্রথম যে প্রবাদটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে কাঠের ভিতর পিঁপড়ে বলে চিনি নইলে খাবনি, চিন্তামণি চিন্তা করে যুগান্তরে অমনি। মানে ব্যাপারটা কি বলো তো, অর্থাৎ অপ্রত্যাশিত হলেও ভগবান লোকের ইচ্ছাটা পূর্ণ করেন। আমি এই সম্পর্কে একটা কথা বলি, যে ভাববার যিনি ভাববান তিনি আমরা ভেবে করবো কি, অর্থাৎ আমরা ভাবি এটা কী হবে, এই ছেলে কী খাবে, ওটা কী হবে, এটা কীভাবে করব। দেখো বন্ধু, যখন মানুষ রূপে ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন, তখন তার ভাবনা চিন্তা কিন্তু তিনি একটা কিন্তু করে রেখে পাঠিয়েছেন, যে এটা করব। আমি যখন আমার বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করেছি, যতই গরিব হয় না, কিন্তু আমি ভাবনা চিন্তা করে রেখেছি তোমাকে কিছু না কিছু একটা খেতে দেবো, কিছু না কিছু একটা সম্মান রক্ষা করব। হ্যাঁ, ফলে আমি তুমি ভেবে কিছু করতে পারবো না। যিনি চিন্তামণি তিনি ঠিক ভাবছেন যে কার জন্যে কি রেডি করে রাখতে হবে না করতে হবে, সেটা তার পক্ষে কিন্তু সে রেডি করা কিন্তু করা আছে। তারপর হচ্ছে কাঁদেন সোনারে, সোনা কাঁদেন কাণ্ডে। মানে এটা কান চাই সোনারে, এটা হচ্ছে বিষয় নয়, একে অপরের পরিপূরক, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। মানে ব্যাপারটা যে কান চাই সোনারে, সোনা চাই কানেরে। মানে ব্যাপারটা কি বলতো, অর্থাৎ সোনা পড়লে কানের শোভা বাড়ে, আমরা জানি। সুতরাং কান সোনাকে চায়, আবার সোনাও কান চাইতে চায়, কেননা হচ্ছে কানে গেলে তার সৌন্দর্য বাড়ে। অর্থাৎ কানে সোনা পড়লে সোনের সৌন্দর্য যেমন বেড়ে ওঠে, কানের সৌন্দর্য কিন্তু বেড়ে ওঠে। অর্থাৎ একে অপরে কিন্তু পরিপূরক। আমি বলি পরিপূরক শব্দটা ভালোবাসার মানুষের ক্ষেত্রে ব্যবহার করি। পরিপূরক হতে হবে, যে আমারটা যদি তুমি না বোঝো, তোমারটা যদি আমি না বুঝি, তোমার সান্নিধ্যে যদি আমার মানে ভালোবাসাটা যদি উজ্জ্বল না পায়, আমার সান্নিধ্যে যদি তোমার ভালোবাসাটা উজ্জ্বল না পায়, যে আমাকে যদি তুমি না বোঝো, তোমাকে যদি আমি না বুঝি, মানে আমার ভাবনা চিন্তা যদি তুমি না বোঝো, তোমার ভাবনা চিন্তা যদি আমি না বুঝি, একে অপরের পরিপূরক না হলে কিন্তু কোনো জিনিসটাই কিন্তু সুসম্পূর্ণ কিন্তু হয় না। অর্থাৎ পরস্পর অনুরক্ত লোক, মানে একে অপরের প্রতি ভালোবাসাযুক্ত লোক, পরস্পরের সান্নিধ্য মানে কাছাকাছি থাকতেই কিন্তু চায় বা ইচ্ছা প্রকাশ করে। এটাই কিন্তু প্রবাদটা আমাদের বলতে চাওয়া হয়েছে। হ্যাঁ, তারপর যে কানটা নিলে মাথা আসে আপনি আসে, অবশ্যই খুব জনপ্রিয় প্রবাদ। অর্থাৎ এক বিষয়ে চাপ দিলে অপর অন্য বিষয় সম্বন্ধে অধীনতা স্বীকার করা, তো কানের সঙ্গে মাথা রিলেটেড, কান টানলে মাথা তো অবশ্যই আসবে। অর্থাৎ একটাকে ধরা যদি যায়, ওই সম্পর্কে সম্পর্কিত যারা আছে সেটাও কিন্তু ধরা পড়ে যাবে, এই অর্থেই কিন্তু এটা ব্যবহৃত হয়। পরটা হচ্ছে কান দিয়ে নিয়ে গেল কাকে, কাকের পাছে মানে পাছে ছোটা। মানে কাক নিয়ে গেল কান, বা চিল নিয়ে গেল কানে। অর্থাৎ কোনো দিন আমরা কী করি বলতো, আমরা বলি যে কাক কান নিয়ে গেল, আমরা কানে হাত না দিয়ে কাকের পিছনে, যেটা বোকামোর লক্ষণ। আমাকে দেখো, বাস্তবতা দেখো, যে কান নিয়ে গেলো, কান দেখি মাথায় কানটা আছে কিনা, সেটা না দেখে যদি অন্ধভাবে নিজের বিদ্যা আর বুদ্ধিকে কাজে লাগিয়ে যদি কাজ করতে যায়, তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তারপর কানা বা অন্ধ কবার বলছে নড়ি হারায়। মানে বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ
যে যার যার একমাত্র অবলম্বন সে সম্পর্কে সে কিন্তু সতর্ক থাকে। কানার অবলম্বন লাঠি, নড়ি মানে লাঠি, সে কখনো লাঠি হাতছাড়া করে না, সুতরাং হারানোর কোনো প্রশ্নই ঘটে না। অর্থাৎ আমার যেটা মানে একমাত্র আশ্রয় অবলম্বন, তাকে কিন্তু সবসময় সতর্ক থাকতে হয়, সেটা কিন্তু যাতে না হারিয়ে যায়। তারপর হচ্ছে কানা কুজো খোড়া তিন অসতের গোড়া, মানে হচ্ছে এটা একটা কথা, মানে একটা গল্প কথিত আছে, মানে যে কানা বলো, কুজো বলো, খোড়া বলো, তিন প্রকার লোক সাধারণত সৎ প্রকৃতির হয় না, এটা সাধারণত একটা অসৎ প্রকৃতির হয় বা দুষ্ট প্রকৃতির হয়। এটা সাধারণত একটা বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ এটা মানে সঞ্চয় করেছে। তারপরে হচ্ছে কানাখোড়ার এক গুণ বাড়া, মানে এটাও একটা গল্প কথা কথিত আছে যে সাধারণ লোকের যেরূপ চরিত্র হয় কানাখোড়ার চরিত্র কিন্তু সেরূপ হয় না, তার থেকে একটু খারাপের দিকটাই কিন্তু বেশি হয়, সেটাই কিন্তু বোঝাতে চাওয়া হয়েছে। তারপর হচ্ছে কানাগরু বামুনকে দান, মানে কি বলতো, কানাগরু বামুনকে দান মানে হচ্ছে অপ্রয়োজনীয় বস্তু দান করিয়া পুণ্য লাভের চেষ্টা। আমার মনে পড়ে যাচ্ছে যে উড়োখই গোবিন্দায় নম, অর্থাৎ যে গরু কানা কোনো কাজে লাগবে না সেটা বামুনকে দান করে দিলাম, অর্থাৎ আমার পুণ্য হবে, মানে অপ্রয়োজনীয় বস্তুটা অপরকে দান করে নিজের পুণ্য সঞ্চয়ের একটা চেষ্টা। পরে হচ্ছে কানাগরুর ভিন্ন মাঠ, বা প্রবাদটা এইভাবে ব্যবহৃত হচ্ছে কানাগরুর ভিন্ন গোট। সংস্কৃততে এইভাবে এটা ব্যবহৃত হয় যে মুরার স্ত্রী তৃতীয় পন্থা, অর্থাৎ স্বতন্ত্র প্রকৃতির লোকের সকলেই অন্যের বলছে অনুরূপ হয়, অর্থাৎ আলাদা আলাদা প্রকৃতির লোক আলাদা আলাদা ধরনের হয়, মানে স্বতন্ত্র মানে প্রত্যেকে কিন্তু আলাদা। এটা অর্থাৎ কানাগরুর ভিন্ন মাঠ গোট, অর্থাৎ যে গরু কানা তার মাঠ তো আলাদা হবেই। তবে কানা ছেলের নাম পদ্মলোচন, অর্থাৎ যার যে গুণ নাই তার সেই লোককে কিন্তু আরোপিত করা। আমরা জানি অন্ধ ছেলের নাম পদ্মের মতো লোচন, চোখ যার তাকে পদ্মলোচন বলা উচিত, যে অন্ধ ছেলে তার নাম পদ্মলোচন রাখি, অর্থাৎ আমরা ভালোবেসে রাখি, মা বাবা রাখেন, অর্থাৎ নামের ক্ষেত্রে যায় আসে না, কিন্তু বাস্তবের ক্ষেত্রে কিন্তু এটা মানায় না, অর্থাৎ যার যে গুণ নেই তারপর যদি সেই গুণ আরোপ করা হয় তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কানাপুতে পোষে রাজার বউ শোষে, মানে ব্যাপারটা হচ্ছে পুত্র কানা, অর্থাৎ নিতান্ত অকর্মণ্য যদি হয় পিতামাতাকে অবশ্যই সেটা প্রতিপালন করতে থাকে। আর কন্যা রাজার স্ত্রী হইল, অর্থাৎ খুব বড় মানুষের ঘরে পড়িল, পিতামাতাকে কিন্তু প্রতিপালন করা দূরে থাক, তাদের নিকট হইতে নানা রকমের নানা দ্রব্য চাইয়া নিতে হয়। অর্থাৎ যেমন কানা পুত্রকে পিতা মানে যে কানা পুত্রে পোষে, অর্থাৎ পুত্র কানা অর্থাৎ নিতান্ত অকর্মণ্য হইল, পিতামাতাকে সে কিন্তু প্রতিপালন করে থাকে। কিন্তু কন্যা যতই মানে বলকের ঘরে বিয়ে হোক না কেন, কন্যা কখনোই মা বাবাকে সাধারণত দেখে না, সাধারণত মা বাবাকেই কন্যাকে দেখতে হয়, এরকম একটা অভিজ্ঞতা কিন্তু বাস্তব সমাজে আছে। যদিও বর্তমান সমাজে অনেকটা ধ্যান ধারণা পাল্টিয়েছে, এখন অনেক মেয়েই কিন্তু পিতামাতাকে তার মা বাবাকে দেখে, অনেকটা এই ধ্যান ধারণা কিন্তু পাল্টে এসেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এখনও এটা কিন্তু ছড়িয়ে পড়েনি। তোর কানাপুতের নানা রোগ, মানে যে স্বভাবতই ক্লিষ্ট মানে রোগা, তার নানা কষ্ট উপস্থিত হয়, এটা হচ্ছে স্বাভাবিক। মানে কানাপুত মানে চোখে দেখে না, সুতরাং তো তার নানা রোগ হবে, একেই তার বিপদ, তারপর আরও বিপদ আসে। তো কানা মেঘে বৃষ্টি সর্বত্র নয় দৃষ্টি, মানে কি বলতো, অর্থাৎ খামকেলি বড়লোকের যে নজর যার উপর পড়ে সেই অর্থ লাভ করে, অর্থাৎ উপকৃত হয়, মানে সর্বসাধারণের উপকৃত হয় না, অর্থাৎ বড়লোক যাকে একটু ভালোবেসে ফেলে তাকেই উপকার করে ফেলে, এবার সর্বসাধারণ উপকৃত হয় না, অর্থাৎ বড়লোকের দ্বারা গরিব শ্রেণীর মানুষ উপকার করা উচিত, বা সব শ্রেণীর মানুষের উপকার করা, কিন্তু বড়লোক কোনো কারণবশত কারো ভালোবাসায় যদি পেয়ে যায় তখন তার দ্বারা সেই উপকৃত কিন্তু হতে থাকে, সেই অর্থে এটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কানায় ভাগিনা, মানে কি এটা হচ্ছে কানায় ভাগিনা হচ্ছে রাধার সঙ্গে, আমরা জানি আয়ন ঘোষের কিন্তু ভাগনা কি হয় বলতো, শ্রীকৃষ্ণের প্রেম, যে রাধার সঙ্গে আয়ন ঘোষের যে ভাগনা শ্রীকৃষ্ণের তার প্রেম, এটা জানি, ফলে মামি ভাগ্নের প্রেম বলে কথিত আমাদের মনে হয়, অর্থাৎ লম্পট আত্মীয় সম্বন্ধে কিন্তু এটা ব্যবহৃত হয়, অর্থাৎ প্রতারক আত্মীয় সম্বন্ধে হচ্ছে কানায় ভাগিনা এই অর্থে ব্যবহৃত হয়। যদিও প্রকৃত ধর্মটাকে যে বুঝি, প্রকৃত ধর্ম কিন্তু এটা নয়, তার ব্যাখ্যা তার তত্ত্ব কথা কিন্তু অনেক গভীর হয়, সেটা কিন্তু আমাদের জানা উচিত। এবং একটা জনপ্রিয় প্রবাদ এটা, যে কানু ছাড়া কীর্তন নাই, মানে কথা হচ্ছে কানু ছাড়া গীত নেই, এইভাবে একটা জনপ্রিয় প্রবাদ, মানে যে সকল প্রসঙ্গেই একই কথার উত্থাপন করা, তা আমরা যা করতেই যাই না কেন, যে গান করতে কৃষ্ণ, অর্থাৎ যে কথাই বলতে যাই না কেন কৃষ্ণ, অর্থাৎ কোনো কথা বলতে গিয়ে যেন একটা নির্দিষ্ট কথা চলে আসে, তখন সেই সম্পর্কে এই প্রবাদটা ব্যবহৃত হয় যে কানু ছাড়া কিন্তু কীর্তন নেই। পরে যে কাপড় হলে পচা, আঙুল হয় খোঁচা, মানে ব্যাপারটা কি বলতো, কাপড় হলে পচা, আঙুল হয় খোঁচা, মানে হচ্ছে কাপড় যখন পচে যায় নিজের আঙুল একটু লাগলে কিন্তু ছিঁড়ে যায়,
হ্যাঁ, ফলে অদিষ্টে যার ক্ষতি আছে সামান্য উপলক্ষেই তা কিন্তু ঘটিয়ে থাকে। অর্থাৎ তখন মিত্র তখন শত্রুতে কিন্তু পরিণত, অর্থাৎ কপাল খারাপ থাকলে যেটা হবার নয় সেটাও কিন্তু হয়ে যায়। তারপরে হচ্ছে কাপড়ে আগুন ঢাকা, মানে হচ্ছে পাপকে মিথ্যার আবরণ চাপা দিয়ে রাখতে চেষ্টা করো। কখনো কাপড় দিয়ে আগুন ঢাকতে গেলে কি সেই কাপড়টাই তো আগুনে পুড়ে যাবে, ঢাকা আগুন আরও বেড়ে যাবে। ফলে পাপকে মিথ্যা আবরণ দিয়ে ঢাকতে গেলে হবে না, পাপের পরিমাণটা কিন্তু আরও বাড়তেই কিন্তু থাকবে। তবে পণ্যের মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দরে দরে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর কিন্তু আপডেট পেতে। তারপরটা হচ্ছে বলছে কামলা আপনি সামলা, মানে হচ্ছে কামলা মানে হচ্ছে এটা রোগ বিশেষ, অর্থাৎ কামলা আপনি সামলা, মানে এটা কিন্তু মানে এটা কেমন রোগ বিশেষ বলতে বলছে জেউন্ডাইস, মানে মানে যাকে বলা হচ্ছে জন্ডিস তুমি বলতে পারো, মানে কামলা মানে জন্ডিস রোগটাকে কিন্তু কামলা বলা হয়। সাধারণত ফিজিশিয়ান হেল থিসিস মানে দাইসেলফ, অর্থাৎ জন্ডিস রোগটাকে বলা হয় বলছে কামলা আপনি সামলা, অর্থাৎ নিজেরটা করতে বলা হচ্ছে। পরে যে কামাতে পারে না নাপিত ধামা ভরা খুর, কামাতে যায় রঘুনাথপুর, মানে ব্যাপারটা কি বলতো, কাজ জানে না শুধু কথা শিখে রাখে, যাতে কাজ করতে পারে না শুধু মুখের কথায়, মানে মুখং মাতরং জগতং, অর্থাৎ জগতেই মানে মুখেই জগৎ মাত করে দেয়, কাজের বেলা কিন্তু নবডঙ্কা। একটা কবিতা তোমরা পড়ে থাকবে, হ্যাঁ, অসাধারণ একটা কবিতা আছে, সংঘর্ষে একটা অসাধারণ কবিতা আছে, হ্যাঁ, সেখানে কিন্তু তোমরা পড়বে এটা। তারপর হচ্ছে কামারকে ইস্পাত ফাঁকি, মানে ব্যাপার কি বলতো, কামারকে যদি অস্ত্র করতে দিয়ে ইস্পাতের বদলে যদি লোহা দেওয়া হয় তবে নিজেকেই ফাঁকি দেওয়া হয়, সে অস্ত্রের ধার হয় না। কারণ জানো কামার তো সবই বোঝে, সুতরাং তাকে যদি ফাঁকি দিতে চাও তাহলে কি করে হয়, মানে গুরুকেই যদি তুমি ফাঁকি দিতে চাও কি করে হবে, যে গুরুর কাছে সব কিছু শিখলেও তাকেই কিন্তু ফাঁকি দেওয়া কিন্তু আর যায়, মানে হচ্ছে যার জন্য রামের মা তারে তুমি চেনো না, এরকম একটা বিষয়। তারপর হচ্ছে কামার বুড়ুলে লোহা শক্ত হয়, মানে কি বলতো, যে শক্তিহীন বৃদ্ধ কামার লোহা পিটোতে অসমর্থ হয়ে বলে কি লোহা শক্ত হইয়াছে, অর্থাৎ কামার যদি বুড়ো হয়ে যেতে লোহা শক্ত হয়, অর্থাৎ তিনি বৃদ্ধ পারছেন না লোহাকে পিটাতে, তাই তখন এটা, অর্থাৎ নাচতে না জানলে উঠোন বাঁকা, এমন একটা বিষয় কিন্তু আমরা কিন্তু উত্থাপন কিন্তু করে থাকি। হ্যাঁ, তারপরে কামারের কাছে ছুঁচ বেচিতে আসা, মানে কি বলতো, চতুর বা চালাক লোকের কাছে চালাকে করতে গেলে কিন্তু হাস্যাস্পদ হইতে হয়, সেই জন্য বলা হচ্ছে যে কামারের কাছে ছুঁচ বেচতে আসা, কারণ উনি তো এই গোটা বিষয়টা জানেন, সুতরাং তাকে আর কি করে মানে ঠকাবে, এটা হচ্ছে মানে হচ্ছে চোরের উপর বাটপারি করা যাকে বলা হচ্ছে, এটা কিন্তু করা কিন্তু সম্ভব হয় না, আবার অনেক সময় করে ফেলে। তারপর হচ্ছে কামানের কাছে লোহা জব্দ, মানে কি বলবানই বলবানকে দমন করতে পারে, কামান যেমন পিটিয়ে লোহাকে সোজা করে দেয়, বাঁকা করে দিতে ইত্যাদি, অর্থাৎ ক্ষমতাশালী ব্যক্তিকে কিন্তু দমন করতে পারে, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কামারের কুমোর বৃত্তি, মানে যে কাজে অপটু সে কাজ করতে গেলে কিন্তু সফল কাম হয় না, কারণ কামার সে লোহা পিটাতে পারে, কুমোর সে তো মাটির জিনিস তৈরি করতে পারে না, ফলে সে যদি ওই কাজে যায় সম্ভব নয়। কারণ আমরা এর আগেও কিন্তু আমরা প্রবাদে আমি ব্যাখ্যা করেছিলাম যে খাচ্ছিল তাঁতি তাঁত বনে, কাল হলো তার এড়ে গরু কিনে, কারণ তাঁতি তাঁত বনে খাওয়াটাই কাজ, এড়ে গরু কিনে চাষ করতে গেলে তাকে তো সমস্যায় কিন্তু পড়তেই হবে। দেখুন এই প্রবাদ প্রবচন বিষয়ে আমি যখন 2003 সালে মাধ্যমিক পরীক্ষা দিই তখন কিন্তু এটা পাঠ্য ছিল, বর্তমানে ক্লাস 11-এ বাংলা মিডিয়ামে এটা পাঠ্য আছে, তাছাড়া এসএসসি এমএসসি পিএসসি কলেজ সার্ভিস বিভিন্ন প্রতিযোগিতার পরীক্ষা মানে এটা পাঠ্য, এবং বাস্তব এলাকায় যদি আমরা কথোপকথনটাকে দক্ষতায় নিয়ে যেতে চাই তাহলে এটা আমাদের জানতে হয়, লেখনীকে যদি ধারালো করতে চাই তাহলে প্রবাদ প্রবচনের ব্যাপারটা কিন্তু জানতে হয়। ফলে বন্ধু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি বলবো যে এটাকে ঠিকঠাকভাবে শিখে নাও, এখন তোমরা শুনে নাও, পরবর্তীকালে ভিডিওটা পজ করে নোট ডাউন করে নেবে। তাছাড়াও আমি বলেছি আমার ইউটিউব ব্যানারে ফোন নম্বর দেওয়া আছে, প্রয়োজন হলে সেখানে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, অবশ্যই কিন্তু নোটের ব্যবস্থা কিন্তু হয়ে যাবে। পরটা হচ্ছে কায়েতের ঘরে বিড়ালটাও 2.5 অক্ষর পড়ে, আমার বাবা এটা বলতো যে রাজার বাড়ির বিড়ালটাও 2.5 অক্ষর লেখাপড়া জানে, বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ কায়স্থ ঘরে সকলেই কিছু লেখাপড়া জানে, মানে কায়েতের ঘরের মূর্খ মানে গালাগালি স্বরূপে ব্যবহৃত হয়, অর্থাৎ কায়েত প্রায় কিন্তু মূর্খ হয় না, কারণ সবাই কিন্তু লেখাপড়া জানে, অর্থাৎ কায়েতের বাড়ির বিড়ালটাও লেখাপড়া জানে, অর্থাৎ ওই বাড়ির কেউ না কেউ একটু কিন্তু লেখাপড়া জানে, এই অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তো হচ্ছে কায়েতের ছেলের কলমের বলছে আগায় ভাত, মানে ব্যাপার কি বলতো, অর্থাৎ কায়েতের ছেলে লেখাপড়া জানে, শুধু লেখাপড়া করে যে কায়স্থ অর্থ উপার্জন করতে সমর্থ হবে এটা স্বাভাবিক, তাই বলছে কায়েতের ছেলে অন্তত কলম পেশে কিন্তু জীবিকাটা নির্বাহ করতে পারবে, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়।
তো হচ্ছে কায়েতের মূর্খ কলুর বলদ, মানে কায়েস্ত যদি মূর্খ হয় তাহলে সাতিশয় নির্বুদ্ধ হয়। কায়েতের ঘরে সাধারণত মূর্খ হয় না, কিন্তু যদি মূর্খ হয়ে যায় মানে সত্যি এমন মূর্খ গবেট ভাবাই কিন্তু যায় না। তা হচ্ছে কারো ঘর পড়ে কেহ আগুন পোহায়, মানে ব্যাপারটা কেমন হতে, অর্থাৎ কারো সর্বনাশ কারো পৌষ মাস, মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ, এই অর্থে এই প্রবাদটা ব্যবহৃত হয়। অর্থাৎ একের বিপদে অপরের সুখ ভোগ করা, এই অর্থে কিন্তু এটা ব্যবহৃত কিন্তু হচ্ছে। কারো শাকে বালি কারো দুধে চিনি, বিষয়টা কেমন বলো তো, অর্থাৎ শাকে বালি দেওয়া তাহলে শাকটা খাওয়া যায় না, দুধে চিনি দেওয়া তাহলে স্বাদটারও বেড়ে যায়। মানে ব্যাপারটা কী বলতো, কারো প্রয়োজনীয় বিষয়ে বিঘ্ন ঘটে আর কারো প্রয়োজনীয় বিষয়ের অতিরিক্ত বিদ্যমান, অর্থাৎ আমার প্রয়োজনীয় যেটা দরকার আমি সেটা পাচ্ছি না, অত যার প্রয়োজন তার থেকে অতিরিক্ত কোনো জিনিস কিন্তু পেয়ে যাচ্ছে, সে অর্থে কিন্তু ব্যবহৃত হয়। তার কার কপালে কে বা খায়, মানে সকলেই নিজ নিজ অদিষ্ট অনুসারে কিন্তু সুখ দুঃখ ভোগ করে, আমার দুঃখের ভাগ অন্য কেউ নেবে না, অন্য কেউ দুঃখের ভাগ কিন্তু অন্য কেউ নেবে না। দেখো বন্ধু, এই তো কিছুদিন হলো আমার মনে হচ্ছিল আমার কপালে কত সুখ, মানে গোটা পৃথিবী হয়তো সুখ আমার জন্যে মানে পাঠিয়েছে ভগবান। আমার মনে পড়ে যেত কিটসের সিটিবেন কবিতা, হুয়ার মোর হ্যাপি। কিন্তু দেখো বন্ধু, এই যে সুখ কিন্তু অদিষ্ট, ভগবান স্বয়নি সুখ দিতে না দিতে কিন্তু কেড়ে নিয়েছেন, এমন একটা বিষয়। আবার জানি না সেই সুখ নতুন রূপে নতুনভাবে ফিরে আসবে বলে ওয়েট করছি কিনা, সেটা তো জানি না। তাই হচ্ছে কারো কপালে কে বা খায়, আমার কপাল যেমন সেটা তো আমাকে ভোগ করতেই হবে। আমি কি আর অন্য কপালের সঙ্গে আমার কপাল দেখে হবে যে অপরের কালা গরু দেখে নিজে কি দড়ি পাকালে হবে, সেটা নয়। ফলে ক্ষণিকের যে মোমেন্ট, দুই একদিনের যে স্মৃতি, তাকে অবলম্বন করে ওই সেই সুখটাকে অবলম্বন করে কিন্তু বেঁচে থাকতে হয়, এটাই বিষয়। দেখো বন্ধু, আজকে ক নির্মিত যে প্রবাদ প্রবচনের 4 নম্বর ক্লাস, আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী আবার অন্য কোনো ক্লাসে